ক্লাসে আপনার একটা সমস্যা ছিল না? সমস্যাটা ছিল যে আমরা একটা H1 নিয়েছিলাম, H1 এর ভিতরে রাখছিলাম কি হাইটেক, ঠিক আছে, আবার H2 নিয়েছিলাম এটার ভিতরে একটা রাখছিলাম, তাই না? তারপরে যখন আমরা লেখাটা লিখছি একটা এই দুইটা আইডি কে কল করছি, ঠিক আছে, কল করে এখানে শো করাইতে গেছি, ঠিক আছে, এমনিতে কিন্তু এই দুইটাই শো হয়। যখন আমরা এখানে আবার নতুন করে শো করাইতে গেছি তখন আমাদের একটা প্রবলেম আসছিল, ঠিক আছে। ওটা হচ্ছে কি H1 আর H2 লেখাটা শো না করে, ঠিক আছে, এখানে শো হচ্ছে কি একটা হচ্ছে অবজেক্ট HTML হেডিং এলিমেন্ট, ঠিক আছে। কারণ আমরা জানি H1 H2 এগুলো কি হেডিং এলিমেন্ট, এখানে এই কারণে এটা শো করে না, এরকম শো করছে এখানে। কারণ হচ্ছে ট্যাগের ভিতরে যে লেখা এগুলো লেখাগুলো শো না করে এখানে শো করছে আমাদের কি অবজেক্ট HTML হেডিং এলিমেন্ট, ঠিক আছে। কারণ আমরা এখানে ট্যাগটাকে ধরছি, তাই না? ট্যাগের ভিতরে কি আছে এটা কিন্তু আমরা ধরি নাই, ঠিক আছে। এই জিনিসটা হয়েছে এই কারণে, বুঝা যাচ্ছে এটা? এটা তো আমরা ট্যাগটাকে ধরছি কিন্তু ট্যাগের ভিতরে ভ্যালুকে তো ধরিনি আমরা, এই কারণে সেই হেডিং ট্যাগে বলছি, ঠিক আছে। কারণ ট্যাগের ভিতরে যে ভ্যালুটা এটার নাম হচ্ছে কি ইনার এস্টিমেল না এটা। হ্যাঁ, এখানে যদি আমরা এখন ইনার এস্টিমেল বলে দিই তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। দেখেন ডট, হ্যাঁ, যেমন আমরা S2 বা H1 বা ফি ট্যাগের ভিতরে যদি কোনো লেখা শুরু করতাম, গত ক্লাস দেখছি না আমরা, ওইটাকে ইনার এস্টিমেল দিয়ে শো করতাম না, সেম এরকম আর কি, ইনার এস্টিমেল শো করেনি। আমরা কয়ভাবে দেখছিলাম? চার ভাবে শো করানো দেখছিলাম না প্রথম ক্লাসে। ওটাতে কি কি ছিল? একটা ছিল ডকুমেন্ট ডট রাইট, আরেকটা ছিল কনসোল ডট লগ, তারপর ছিল অ্যালার্ট, আরেকটা ছিল কি ইনার ডট এসটিএমএল ছিল না, যে একটা প্যারার ভিতরে আমরা একটা ট্যাগের ভিতরে কিভাবে শো করা, ঠিক আছে। যেহেতু এগুলো ইনার এস্টিমেট, ঠিক আছে, এই কারণে আমাদের কি করতে হবে, ডট ইনার এস্টিমেট লেখাটা লিখে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা সেভ করি, এখানে আসি রিলোড করি, এখন দেখো, ঠিক আছে, আমার লেখাটা কিন্তু এখন নর্মালি শো হচ্ছে, ঠিক আছে। তো সাধারণত এটা এইভাবে শো করায় না, ঠিক আছে, আমরা যেটা দেখছি, কারণ এটা তো এখানে অলরেডি লেখাটা আছে, ঠিক আছে। এখানে আর ভেরিয়েবল লাগে না এরকম, ঠিক আছে। যদি আমি এখানে অন্য কোনো লেখা শো করতে চাই, যেমন ধরেন এটা খালি, ঠিক আছে, এটাও আমার খালি, ঠিক আছে। দুইটা ট্যাগই এখন আমার কি খালি। এখন যদি আমি এখানে শো করাতে চাই, ঠিক আছে, এখানে আমার কাছে কিন্তু কোনো লেখাই আসছে না, ঠিক আছে। আমি কিন্তু ভেরিয়েবলটা ঠিকই কল করছি কিন্তু আমার সাথে কি কোনো লেখা নেই, ঠিক আছে। তখন এখানে যদি আমি কোনো লেখা রাখতে চাই তখন এখানে আমি লিখতে পারি এই সেম একই রকম ভাবে, ঠিক আছে, ইকুয়াল চিহ্ন দিয়ে এবার এখানে আমি যদি কিছু দিই, ঠিক আছে, যেমন হ্যাঁ, কারণ এই ডেমো লেখাটা কি এই আইডিটা, ঠিক আছে, আর এখানে আমি ডেমোটাকে কি কল করে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটা দিতে পারি, যেমন স্ট্রিং হিসেবে আমরা দিতে পারি, ঠিক আছে। দেখেন হাইটেক লেখাটা চলে আসছে, ঠিক আছে। দুইবার আসছে কারণ এখানে নিচে আমাদের আমার আরেকটা ডেমো নেওয়া আছে, এখানে কোন জায়গায় একটা ডেমো নেওয়া আছে আমাদের, দুইটা ডেমোর কারণে এরকম হচ্ছে। দুইটা ডেমোর কারণে এরকম হচ্ছিল, ঠিক আছে। তো এরকম যদি আমরা সাধারণত শো করাই এভাবে করতে পারি, ঠিক আছে। আর এটা ছিল আমাদের গত ক্লাসে যে আপনার প্রবলেম যেটা ছিল, ঠিক আছে। এটা মোট কথা হচ্ছে ট্যাগের ভিতরে, হ্যাঁ, ট্যাগের ভিতরে কোনো কিছু যদি শো করাইতে হয়, ধরুন আপনি একটা লেখাকে ট্যাগের ভিতরে শো করাবেন, তাহলে এখানে কি কি ইউজ করবেন, ইনার এস্টিমেল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অনেক সময় ভেরিয়েবলের প্রয়োজন হয় না, আপনি যদি ভেরিয়েবলটা না দেন তাহলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা কিন্তু ডিরেক্টলি শো করবে, ঠিক আছে। ভেরিয়েবল ছাড়াও যদি আপনি লেখেন, ভেরিয়েবল ছাড়া সেভ করে এখন রিলোড করি তাহলে কিন্তু চলে, ঠিক আছে। এটা কাজের সুবিধার্থে আপনি ভেরিয়েবলটা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এটা আরেকটা ধরুন এখানে সেম একই রকম ভাবে যদি আমি একটা ইনপুট ফিল্ড নিই, ঠিক আছে, ধরুন এখানে আমি টাইপ এটাই রাখলাম, ঠিক আছে। এখন একটা ইনপুট ফিল্ড নিলাম, ঠিক আছে, আমার ইনপুট ফিল্ডটা আসছে, ঠিক আছে। তো এখানে আমি একটা লেখা দিতে চাই এটার ভিতরে, ঠিক আছে, একটা লেখা থাকবে। এখন এখানে আমি কি নিব, আচ্ছা, এটার ভিতরে একটা আইডি দিতে হবে এটাকে কল করার জন্য, আইডি ধরুন আমরা ইনপুটে নিলাম আইডিটার নাম, হ্যাঁ, তারপরে নেম, না ওগুলো তো এটার ভিতরে থাকে,
আমরা এখানে মানে এটার ভিতরের যে লেখাগুলো লিখবো, ঠিক আছে, এগুলাকে কি হিসাবে কল করবো, মানে কি হিসাবে ধরবো। এই যেমন H1 ট্যাগের ভিতরে যদি কোনো লেখাকে আমরা লিখতে হয়, ঠিক আছে, ওইটাকে আমরা কি দিই, ইনার HTML দিয়ে লিখি, ঠিক আছে। কিন্তু যখন ইনপুটের ভিতরে কোনো লেখা লিখবো তখন এটার ভিতরে আমরা কি দিব, কি দিই আমরা আমরা ভ্যালু দিয়ে লিখতাম, তাই না। যখন ইনপুট ফিল্ডের ভিতরে কোনো কিছু লিখতাম তখন আমরা লিখতাম এখানে নেম, ঠিক আছে। আমরা ভ্যালু হিসাব করে এখানে নেমটা দিয়ে, ঠিক আছে, ভ্যালু যেটা দিতাম ওটা চলে আসতো, তাই না। ইনপুট ফিল্ডের ভিতরে যে লেখাগুলো থাকে এগুলো আর কি বলা হয়, ভ্যালু বলা হয় না। তো সেম একই রকম ভাবে আমরা এখানে ভ্যালুটা কল করতে পারি, ঠিক আছে। আমরা একটা ভ্যালু দিতে পারি, ভ্যালু না দিয়ে কি করেছে, প্লেস হোল্ডার। আচ্ছা আমি দুইটা ইনপুট নিই, খেয়াল করি। আচ্ছা আমি দুইটা ইনপুট নিলাম, ঠিক আছে। প্রথমটা দিলাম ধরেন এখানে দিলাম আমি ভ্যালু ইউজ করি, ঠিক আছে, এন্টার ইউর নেম, ঠিক আছে। পরেরটাতে এখন আমি প্লেস হোল্ডার দিই। আচ্ছা এবার খেয়াল করুন, এখন খেয়াল করেন, ঠিক আছে। এখন দুইটা লেখার ভিতরে কোনো তফাৎ আছে, এটা হচ্ছে প্লেস হোল্ডার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে শো করে, ঠিক আছে, এরকম। আর এটা কিন্তু হচ্ছে ভ্যালু, মানে এটার ভিতরে লেখাটা লেখা, ঠিক আছে। ধরুন প্লেস হোল্ডারের সাথে কিন্তু ভ্যালুটা হতে পারে, ঠিক আছে। ধরেন এখন আমি দেখেন এখানের মধ্যে এন্টার নিউ নেম বলতে, এখন আমি এখানে ধরেন সোহাগ লিখলাম, ঠিক আছে। এখন এই সোহাগটা কিন্তু হয়ে গেছে এটার ভ্যালু, ঠিক আছে, ভ্যালু হয়ে গেছে এটা, মানে এটার ভিতরে যে লেখাটা লিখবো, ঠিক আছে, ইনপুট ফিল্ডের ভিতরে আমরা যে লেখাগুলো লিখবো ওগুলো হচ্ছে তার ভ্যালু, ঠিক আছে। এখানে না ওইখানে অনেকগুলো ভ্যালু হতে পারে, কারণ ইনপুট ফিল্ডের ভিতরে আমরা যে কোনো কিছু লিখতে পারি, তাই না। ধরেন এখানে অনেকগুলো নাম্বার হতে পারে, অনেকগুলো নেম হতে পারে, ঠিক আছে। তখন এগুলাকে আমরা সবগুলাকে একসাথে ধরে দেবো ভ্যালু হিসেবে, ঠিক আছে, ভ্যালু দিয়ে কল করবো, বুঝে আসছে। এখানে আর এই কারণে ভ্যালুটাকে আমরা নির্দিষ্ট করে দিই না, আমরা শুধুমাত্র যখন বাটন হয়, যখন আমরা বাটন ইউজ করি তখনকার ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, এখানে ভ্যালুটা নির্দিষ্ট করি। প্লেস হোল্ডারে ব্যাকগ্রাউন্ডে শো করে, ঠিক আছে, কিন্তু ভ্যালুটা হচ্ছে ধরেন আমরা প্লেস হোল্ডারের পরে আমরা একটা এই ইনপুটের ভিতরে, ঠিক আছে, যে লেখাটা লেখে, ঠিক আছে, ইনপুটের ভিতরে আপনি যখন যে লেখাটাই লিখবেন না কেন ওইটাই হচ্ছে আপনার কি ভ্যালু, বুঝেছে। কিন্তু প্লেস হোল্ডার তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে শো করে, লেখা তুললে এটা চলে যায়, বুঝেছে। আচ্ছা আমি এতটুকু কেটে দিই। আচ্ছা এটা ছিল কত ক্লাসের সমস্যা। আচ্ছা আজকে আমাদের ক্লাস হচ্ছে কত, আচ্ছা এটাকে আমরা কপি পেস্ট করি। আচ্ছা আমরা এগুলাকে কেটে দিই, ঠিক আছে। আর এটার নিচে আমাদের একটা স্ক্রিপ্ট ট্যাগ দরকার, ঠিক আছে, যেটার ভিতরে আমরা কোডগুলো লিখবো জাভা স্ক্রিপ্টের। আর এখানে, ঠিক আছে। আচ্ছা গত ক্লাসে যখন আমরা করছিলাম তখন আমি কিন্তু কিছু ভেরিয়েবলে কিছু নিয়ম লিখছিলাম, আচ্ছা খেয়াল করো, ঠিক আছে, জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবলের নিয়ম, ঠিক আছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে। আমরা যাই কিছু করতে যাবো না কেন জাভা স্ক্রিপ্টে আমাদের ভেরিয়েবলটা প্রয়োজন হবে, ঠিক আছে। এখানে দেখেন কি বলছে, ভেরিয়েবলের নাম অবশ্যই কি এক শব্দের হতে হবে, ঠিক আছে। এখন আমরা যাই লিখি না কেন এখানে আমাদের ভেরিয়েবলটা যাই লিখবো না কেন এটা কি হতে হবে, এক শব্দের হইতে হবে। হ্যাঁ যেমন আমরা জাভা স্ক্রিপ্টে বার লেট কনস্ট এই তিনটা দিয়ে ভেরিয়েবল শুরু করি, তাই না। ধরুন আমি একটা বার নিলাম, এখন এখানে যে ভেরিয়েবল নামটা হবে এটা কিন্তু এক শব্দের হইতে হবে, ঠিক আছে। এখন ধরুন আপনি এখানে এন্টার ইউর
নেম, ঠিক আছে। এই পুরোটাকে ভেরিয়েবল হিসেবে নিচ্ছেন। এখন এটা কি একটা ভেরিয়েবল হবে? এটা কিন্তু তিনটা ভেরিয়েবল হয়ে গেছে, ঠিক আছে। আপনাকে এটা কি করতে হবে? একটা ভেরিয়েবল হইতে হবে, ঠিক আছে। যেমন ধরেন এটাকে এরকম হতে পারে, ঠিক আছে। পুরোটাই কি একটা ভেরিয়েবল। হ্যাঁ, মানে এখানে এখানে আচ্ছা ওটা বলতেছি আমরা, ওটা আস্তে আস্তে বলবো, ঠিক আছে। মানে একটা শব্দের হইতে হবে, এটা হচ্ছে কথা ভেরিয়েবলটা, ঠিক আছে। এখন একটা শব্দের লেখার জন্য আমাদের কিন্তু বিভিন্ন উপায় ইউজ করতে পারি, ঠিক আছে। তবে এখানে দেখেন একটা এক্সাম্পল দিছি আমরা, তবে মাই ভেরিয়েবল ইকুয়াল টু 10, ঠিক আছে। এখানে মাই ভেরিয়েবল দুইটা শব্দ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এই কারণে এটা ইউজ করা যাবে না, ঠিক আছে। যদি এখান থেকে যে কোনো একটা শব্দ ইউজ করা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই কি অ্যালফাবেটিক লেটার হতে হবে, যেটা আপার কেস অথবা লোয়ার কেস হতে পারে, ঠিক আছে। তবে উত্তম হচ্ছে কি সবসময় লোয়ার কেস ইউজ করা প্রথম অক্ষরটা, ঠিক আছে। মানে ছোট হাতের ইউজ করা সবসময়, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আচ্ছা, তারপর অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে। এখন আন্ডারস্কোর সবসময় প্রথমে ব্যবহার করা যায়, ঠিক আছে। আপনি এখানে যে কোনো জায়গায় ভেরিয়েবলের শুরুতে আন্ডারস্কোরটা ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে এটা উত্তম নিয়ম না, ঠিক আছে। আপনি এটা শুরুতে না ইউজ করে, ঠিক আছে, এখানে দেখেন এন্টার ইউর পরে আপনি এখানে একটা আন্ডারস্কোর দেন, আবার ইউর পরে ইউর নেমের আগে এখানে একটা আন্ডারস্কোর দেন, ঠিক আছে। এখন দেখেন ভেরিয়েবলটাকে এখন ছোট দেখা যাইতেছে না, ঠিক আছে। আপনি এইভাবে আন্ডারস্কোরটা ইউজ করতে পারেন, এটা হচ্ছে কথা, ঠিক আছে। তারপরে যেমন এরকম দেখেন এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এ বিও ধরতে পারেন আপনি ভেরিয়েবল হিসাবে, যেমন এ, ঠিক আছে, এ ইকুয়াল টু 10, ঠিক আছে। এভাবে এ বি সি ডি দিয়ে ধরতে পারেন আপনি, এতে কোনো সমস্যা নেই, একটা ওয়ার্ড একটা অক্ষর হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন কিন্তু এখানে কিছু কথা বলছে, যেমন আপনি ভেরিয়েবলের শুরুতে নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না, যেমন দেখেন এখানে 1 দিয়ে শুরু করছে, ঠিক আছে। ভেরিয়েবলের শুরুতে কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না, তারপর @ দিয়ে শুরু করতে পারবেন না, ঠিক আছে। এখানে নাম্বার, তারপর পার্সেন্ট দিয়ে শুরু করতে পারবেন না, ডলার সাইন দিয়ে শুরু করতে পারবেন না, ঠিক আছে। এগুলা দিয়ে শুরু করতে পারবেন না। কারণ আপনি একটা ভেরিয়েবলের শুরুতে, ঠিক আছে, কি কি দিতে পারবেন? আপনি একটা নাম্বার দিতে পারবেন, ঠিক আছে। নাম্বার দিয়ে ভেরিয়েবল শুরু করতে পারবেন না। তারপর হচ্ছে ধরুন @ দিয়ে শুরু করতে পারবেন না, হ্যাশ দিয়ে শুরু করতে পারবেন না, ডলার সাইন, ঠিক আছে। তারপর পার্সেন্ট, বুঝেছে, এন্ড, এগুলা কোনোটাই দিয়ে কিন্তু কি করতে পারবেন আপনি ভেরিয়েবল শুরু করতে পারবেন, ঠিক আছে। আপনি শুধু ভেরিয়েবল শুরু করতে পারবেন আন্ডারস্কোর দিয়ে, ঠিক আছে। তবে এটাও না করা বেটার, আপনি প্রথমে অ্যালফাবেট ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করাটাই বেটার, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আচ্ছা, এখানে দেখেন তারপরে কি বলছে, প্রথম অক্ষর ছাড়া পরের লেটার কি আন্ডারস্কোর অথবা নাম্বার ব্যবহার করা যায়, ঠিক আছে। এখন আপনি প্রথম অক্ষর ছাড়া পরের অক্ষর আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, ঠিক আছে। এখন দেখেন আমি এখানে বলতেছি প্রথমটা কি বলছি, ডেমো একটা ভেরিয়েবল, ধরুন বা ডেমো একটা কি ভেরিয়েবল, ঠিক আছে। এখন এখানে আপনি ডেমো 1 দিতে পারেন, ঠিক আছে, ডেমো 2 দিতে পারেন, ঠিক আছে। এভাবে ডেমোর পর আপনি নাম্বার টাম্বার সবকিছু দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। অথবা কি আন্ডারস্কোর দিয়ে এগুলো দিতে পারেন, ঠিক আছে। অথবা আন্ডারস্কোর দিয়ে অন্য কোনো ইয়াও লিখতে পারেন, ঠিক আছে। বুঝেছ এটা? আচ্ছা, এটা গেল। আচ্ছা, এখানে দেখেন যদিও কি বলছে এখানে ভেরিয়েবল যেটা আমি বলছি একটু আগে, ঠিক আছে। যদিও কি আন্ডারস্কোর প্রথমে শুরু করা যায়, ঠিক আছে, তবে এটা কি প্রথমে না শুরু করাই কি বেটার, ঠিক আছে। লোয়ার কেস দিয়ে শুরু করাটা সবসময় বেটার। আচ্ছা, তারপর এখানে দেখেন এখানে যখন আপনি একটা ভেরিয়েবল নেবেন, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট সেনসিটিভ যেহেতু এখানে ছোট হাতের এ এবং বড় হাতের এ দুটো কিন্তু আলাদা অর্থ বহন করে, ঠিক আছে। কারণ আপনি একটা ভেরিয়েবল নিলেন এখানে ডেমো, ঠিক আছে, ডেমো ইকুয়াল টু 10, ঠিক আছে। এখন এখানে আরেকটা ভেরিয়েবল নিলেন, ঠিক আছে, ডেমো ইকুয়াল টু 20, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু দুইটা আলাদা ভেরিয়েবল হয়ে গেছে, ঠিক আছে। এখানে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর কিন্তু কি আলাদা অর্থ বহন করে, ঠিক আছে। এখানে সে বুঝবে না যে কোনটা ছোট হাতে কোনটা বড় হাতে, সে যেভাবে আছে ওইভাবে বুঝবে। যেমন ধরেন এখানে শুধু ডি, এখানে শুধু ডি রাখি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি এখানে ডকুমেন্ট ডট রাইট দিই, ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে। এখন রাইট যদি আমি শুধু ছোট হাতের ডিটা লিখলাম, ঠিক আছে, শুধু শুধু এই ভেরিয়েবলটাকে আমি কল করলাম, ঠিক আছে। আচ্ছা, আমি এই দুইটা কেটে দিই, শুধু কি করলাম আমি এই ভেরিয়েবলটা কল করলাম। এখন যেহেতু ডি, ঠিক আছে, সে দুইটাকে পাওয়ার কথা না, ঠিক আছে। এখন খেয়াল করেন সে কোনটাকে দেখে প্রিন্ট করবে,
আচ্ছা এখন দেখেন সে শুধু 10টা প্রিন্ট করছে, ঠিক আছে, সে শুধু কি করছে এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করছে, ঠিক আছে, এটা কিন্তু প্রিন্ট করে নাই সে, বুঝেছে। এখন আমি বড় হাতের ডি দিই, এখন দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে কি সে দুইটারই কি দুইটা আলাদা বস্তু, ঠিক আছে, সে ভাবতেছে এটা একটা আলাদা শব্দ, এটা একটা আলাদা শব্দ। আচ্ছা, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু নির্দিষ্ট কিওয়ার্ড আছে, ঠিক আছে, এটা সকল প্রোগ্রামিং এ থাকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে, ঠিক আছে, যেগুলো কখনো ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে, ঠিক আছে, যেমন ইফ, এলস, ইলিফ, ঠিক আছে, এলস ইফ, এগুলো হচ্ছে কিওয়ার্ড, নির্দিষ্ট কিছু কিওয়ার্ড, ঠিক আছে, এগুলার কি নির্দিষ্ট কিছু অর্থ এই কম্পাইলারের নিকট রয়েছে। না, এগুলা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে, আরো আছে অনেকগুলো যেগুলো কাজ করতে করতে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করার নিয়ম, ঠিক আছে। একটা ভেরিয়েবল যখন ক্রিয়েট করবেন তখন এই নিয়মগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর আমরা যখন কাজ করবো প্রতিটা ধাপে কিন্তু আমরা ভেরিয়েবল অবশ্যই কি ক্রিয়েট করতে আমাদের হবে, ঠিক আছে, ওইটা মাস্ট বি লাগে। আচ্ছা, আচ্ছা এখন আমরা একটা ভেরিয়েবলের এক্সাম্পল নিই। আচ্ছা, গত ক্লাসে আমরা কিন্তু ভেরিয়েবল দিয়ে একটা এক্সাম্পল দেখছিলাম, তাই না? মনে আছে? প্র্যাকটিস করতে হবে তো। আচ্ছা, ধরেন আমরা একটা ভেরিয়েবল আমরা লেট দিয়ে লিখি, ঠিক আছে, লেট, এখানে ধরেন আমরা ফার্স্ট নেম নিব বা নেম ওয়ান, ঠিক আছে, নেম ওয়ান দিয়ে একটা ভ্যালু দিলাম ধরেন ভেরিয়েবল, ঠিক আছে, হাইট, তারপর লেট দিয়ে আরেকটা ভ্যালু নেম, ঠিক আছে, এটা দিলাম আমরা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন যে খেয়াল করেন আমরা এখানে তিনটা ভেরিয়েবল নিচ্ছি, ঠিক আছে। প্রথম ভেরিয়েবল হচ্ছে নেম ওয়ান, নেম টু, নেম থ্রি, ঠিক আছে, একটার ভিতরে হাইটেক, আরেকটার ভিতরে আইটি, আরেকটার ভিতরে কি ইনস্টিটিউট। এখন আমি যদি পুরো একটাইতে শুরু করাবো যে হাইটেক আইটি ইনস্টিটিউট, এখন এটাকে আমি কিভাবে শুরু করাতে পারি? এখানে তিনটা ভেরিয়েবল নিছি আমি, ঠিক আছে, একটার ভিতরে আমি রাখছি, এটার ভিতরে নেম ওয়ানের ভিতরে আমি স্টোর করছি হাইটেক, ঠিক আছে, আর নেম টুর ভিতরে স্টোর করছি আমি আইটি কে, এবং নেম থ্রির ভিতরে ইনস্টিটিউটটাকে শো করছি, স্টোর করছি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি একটা লেখা শো করবো, ঠিক আছে, হাইটেক আইটি ইনস্টিটিউট পুরোটা এক লাইনে শো করবে, এখন কিভাবে শো করবো? মানে আমার যখন এখানে প্রিন্ট হবে, এখানে প্রিন্টটা হবে হাইটেক আইটি ইনস্টিটিউট, ঠিক আছে, পুরোটা এক লাইনে শো করবে, এখন এটাকে আমি কিভাবে শো করবো? আচ্ছা, এটাকে আমি দুইটা ভাবে শো করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে কি আমরা নতুন করে আরেকটা ভেরিয়েবল নিয়ে ধরেন নেম 4, ঠিক আছে, আরেকটা ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবল এটার ভিতরে এখন এই সবগুলোকে আমরা একসাথে করে দিতে পারি, ঠিক আছে, যেমন ধরেন নেম 1, ঠিক আছে, তারপর আমরা এই দুটাকে একসাথে করে কি দিয়ে প্লাস অথবা কি দিয়ে কমা দিয়ে না, ঠিক আছে, তো এরকম করে করতে পারি, ঠিক আছে, প্লাস তারপর নেম 2, তারপর হচ্ছে কি আবার এখানে প্লাস নেম 3, ঠিক আছে, আর শেষে তো এটা দিতে হবে, ঠিক আছে। এখন দেখেন এই তিনটাই কি এখন চলে গেছে আমার কি কিসের ভেরিয়েবলের ভিতরে? ভেরিয়েবল 4 এর ভিতরে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে যদি ডকুমেন্ট ডট রাইট দিই শুধু 4 নাম্বারটাকে প্রিন্ট করে দিই তাহলে কিন্তু আমার এটা হয়ে যাবে, ঠিক আছে, নেম 4টাকে এখন প্রিন্ট করে দিলে আমার এটা হয়ে যাবে। দেখেন পুরো লেখাটাই আমার কি চলে আসছে, ঠিক আছে। তবে এখানে কি মাঝখান দিয়ে কোনো গ্যাপ হয় নাই, তাই না? তো গ্যাপের জন্য আমরা এখানে কি করতে পারি? দুইটা প্লাসের মাঝখানে কি ইনভার্টেড কমা নিয়ে এটার ভিতরে কি এটা স্পেস, ঠিক আছে, তো সেম একই কাজটা আমরা এখানেও করতে পারি, ঠিক আছে, প্লাস প্লাসের ভিতরে দুইটা ইনভার্টেড কমা, এটার মাঝখানে কি একটা স্পেস, ঠিক আছে। এখন যদি আমরা নিয়ে নিই, ঠিক আছে, এটা গ্যাপ হয়ে গেছে, বুঝেছে, তো এই কাজটাই আমরা করছি, ঠিক আছে।
যে এভাবে করতে হয়। আরেকটা নিয়ম হচ্ছে যেটা যেটা হচ্ছে কি আমরা এখানে যেটা কল করছি, ঠিক আছে, কারণ এতটুকু অংশ আমরা না করে, ঠিক আছে, আমরা এখানে ডিরেক্টলি বলতে পারতাম ডকুমেন্ট ডট রাইটে আসি, ঠিক আছে, এখানে আমরা ডিরেক্টলি বলতে পারতাম, ঠিক আছে, ডিরেক্টলি এই লাইনটাকে আমরা লিখতে পারতাম যে প্রথমে আমার নেম 1 থাকবে, ঠিক আছে, নেম 1 এর সাথে এখানে কি হবে প্লাস, ঠিক আছে, ইনভার্টেড কমা, এটার ভিতরে কি একটা স্পেস, ঠিক আছে, এটা তো বুঝে আসছে। তারপর পরটা এখন আমরা অ্যাকসেপ্ট করব, এই কারণে আবার প্লাস, আবার নেম 2, ঠিক আছে, আবার প্লাস, আবার এটার ভিতরে একটা স্পেস, এবার এখানে আবার প্লাস দিয়ে কি করতে হবে, শেষ ট্যাগকে একসাথে করে দিতে হবে। এখন যদি আমি ইয়ে করি, ঠিক আছে, দেখেন এটা সেমই থাকবে, ঠিক আছে, বুঝে আসছে? হ্যাঁ, এটাই সোজা আবার এটাও সোজা, ঠিক আছে। এটা ধরেন এখানে আপনার এখন 3টা ছিল, এই কারণে আপনার কাছে সহজ লাগে। যদি এখানে আরো অনেকগুলো থাকতো তখন কি এটা ইজি বিজি হয়ে যেত না, তখন আপনাকে আরেকটা ভেরিয়েবলের ভিতরে করা হতো। বুঝে আসছে? আচ্ছা, এই জিনিসটা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার না? ঠিক আছে, এভাবে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমরা এতটুকু কমেন্ট আউট করে রাখি। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা যেটা দেখার চেষ্টা করছিলাম ওই জিনিসটা আবার দেখি, ঠিক আছে। ধরেন h1 ট্যাগের ভিতরে, ঠিক আছে, আচ্ছা h1 ট্যাগটাই রাখলাম, এখানে একটা আইডি দিলাম, ঠিক আছে, যেটার নাম দিলাম ধরেন টেম, ঠিক আছে। আচ্ছা, এটার ভিতরে কিন্তু কোনো লেখা রাখিনি আমি, ঠিক আছে, যেমন আমরা এখানে দেখি কোনো লেখাই নেই, ঠিক আছে। তো এখন এখানে একটা ভেরিয়েবল নিব আমি, ঠিক আছে, ধরেন লেট নেম দিয়ে একটা ভেরিয়েবল নিই, নিয়ে ধরেন এখানে আমি লিখলাম ঠিক আছে, এই ভেরিয়েবলটা আমি এখানে নিলাম, ঠিক আছে। এখন আমি চাইতেছি, ঠিক আছে, এই পুরো লেখাটাই কিন্তু আমি কিসের ভিতরে স্টোর করছি, নেমের ভিতরে, ঠিক আছে। তো এখন আমি চাইতেছি যে এই লেখাটা আমার কি h1 এর ভিতরে শো করবে, ঠিক আছে, h1 এর ভিতরে শো করবে। এখন কিন্তু এইভাবে শো করতেছে, ঠিক আছে। যদি এখানে আমি কি করি, ধরো ডকুমেন্ট ডট যদি আমি রাইট দিই, দিয়ে যদি আমি এই নেমটাকে কল করি, ঠিক আছে, যদি নেম এটাকে আমি যদি কল করি, তাহলে কিন্তু ডিরেক্টলি ওই লেখাটাই শো হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিন্তু আমার এটার ভিতরে শো হচ্ছে না, ঠিক আছে। এই কারণে আমি কি করবো, এখানে ইনার এস্টিমেল ইউজ করবো। ইনার এস্টিমেল ইউজ করার আগে প্রথমে আমাকে কি করতে হবে, আইডিটাকে ধরতে হবে, ঠিক আছে। এই কারণে ডকুমেন্ট ডট গেট ইউনিয়ন বাই কি আইডি, ঠিক আছে। তো আইডিটাকে এখন আমাকে কল করতে হবে, তো এই কারণে আমি আইডিটাকে আগে প্রথমে ধরবো, ঠিক আছে, আইডিটাকে ধরলাম, ঠিক আছে। এখন সেই আইডিটাকে পাইছি, ঠিক আছে। এখানে এবার ডট ইনার এস্টিম, বুঝাচ্ছে, ইনার এস্টিমেল দিয়ে এখন ইনার এস্টিমেলের ভিতরে কি হবে, সে এখানে আমরা কি করব, এই ভেরিয়েবলটাকে কল করে দিব, বুঝাচ্ছে। ইনার এস্টিমেল হবে কি, মানে এই এখানে লেখাটা থাকবে কি এই ভেরিয়েবলের ভিতরে যে লেখাটা আছে এটা, ঠিক আছে। এখানে আমি এই ভেরিয়েবলের নামটা এখানে ডিরেক্টলি দিয়ে দিলাম। হ্যাঁ, শুধু এই লেখাটাকে শো করতে চাই, তাহলে ডকুমেন্ট ডট রাইট নিয়ে আমরা শুধু এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করে নিই। না না, হ্যাঁ এমনিতে শো হবে। h1 এর ভিতরে শো হইতে হলে প্রথম হচ্ছে কি আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এখানে h1 টাকে কল করছি, ঠিক আছে, যেটা h1 এর ভিতরে যাবে। আর ডট ইনার এস্টিমেল দিয়ে বলছে কি এখানে এটাকে কি করবে, এই নেমের ভিতরে যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলের ভিতরে যেটা আছে এটাকে প্রিন্ট করবে, ঠিক আছে। এখন যদি আমরা দেখি এখানে, ঠিক আছে, সে এখন কিন্তু কিসের ভিতরে পাইছে, h1 এর ভিতরে পাইছে, বুঝে আসছে। তখন দেখ কিছুই দেওয়া লাগে না, এমনিতে তো শো করে। ধরুন যে এটাকে যদি আমি কমেন্ট আউট করে রাখি, ধরুন এই h1 এর ভিতরে একটা লেখা লিখলাম, হ্যাঁ help, ঠিক আছে, এটাতে এমনিতে শো করতেছে, ঠিক আছে। এটার ভিতরে যদি অন্য আরেকটা লেখা, ধরেন এখানে যখন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব, ঠিক আছে, এখানে আপনি যখন ক্লিক করবেন, ঠিক আছে, বা হোভার করবেন, তখন এখানে আপনার নিচে দিয়ে আরেকটা লেখা বা এটা জায়গায় আরেকটা লেখা চলে আসবে, ঠিক আছে। এখন তো আপনি তাহলে এখান দিয়ে আরেকটা আনা সম্ভব না, ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, এই গেল আমাদের ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা কমেন্ট আউট করি।
আচ্ছা আপনি যেটা বলছিলেন দেখি আমরা ওটা ধরা যায় কি, ঠিক আছে? আপনি বলছেন লেট দিয়ে ধরেন এখানে আমি নেম দিলাম, নেমের পরে ধরেন একটা ভেরিয়েবলের নাম দিলাম হ্যালো, না? তারপর কি এখানে আরেকটা ভেরিয়েবল নেওয়া যায় কিনা, তাই না? তো এখানে ধরেন আমি আরেকটা ভেরিয়েবল নিই, name1 equal to ঠিক আছে। এখন আমার দুইটা ভেরিয়েবল একসাথে হয়েছে কিনা, ঠিক আছে? এবার আমি যদি ডকুমেন্ট ডট রাইট রাইটের ভিতরে যদি আমি নেম1 কে দেখি, নেম1 তারপর হচ্ছে কি দুইটাকে একসাথে করি, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা ঠিক আছে এটা তো জানি আমরা, না? পরেরটাকে আমরা একসাথে করি। এবার আমরা দেখি এই জিনিসটা কাজ করে কি। ঠিক আছে, কাজ করতেছে, ঠিক আছে? এইভাবেও কাজ করতেছে, তবে এটা প্রফেশনালি না, ঠিক আছে? আমরা যখন জাভাস্ক্রিপ্টের অ্যারে দেখবো, অ্যারে দেখলে দেখবেন এটা বুঝে আসবে, ঠিক আছে? অ্যারের সাহায্যে এগুলাকে আরো সহজে কল করা যায়, ঠিক আছে? যখন আমরা অ্যারেতে যাবো, ঠিক আছে, তখন এটা সম্পর্কে আরো ভালোভাবে ক্লিয়ার হবে, ঠিক আছে? এখন আমাদের এগুলো বাকি আছে। আচ্ছা এখন আমাদের ভেরিয়েবলটা ক্লিয়ার, না? আচ্ছা এবার আসি আমরা অপারেটরে, জাভাস্ক্রিপ্ট যে অপারেটর, কনস্টের ভ্যালুটা হচ্ছে নির্দিষ্ট একটা ভ্যালু, ঠিক আছে? যেমন পায়ের ভ্যালুটা নির্দিষ্ট না, এরকম যদি নির্দিষ্ট কোনো ভ্যালু লিখতেছেন। আচ্ছা এখন আসি আমরা অপারেটর, অপারেটর ঠিক আছে? অপারেন্ড আর অপারেটরটা কি, ঠিক আছে? যেমন এখানে দেখেন দুইটা ভ্যালু, ঠিক আছে, তারা শো করছে x প্লাস ওয়াই ইকুয়াল টু কি জেড, ঠিক আছে? এখন এখানে অপারেটর কাজ করতেছে কি এই দুইটার সাথে যে সম্পর্কটা করতেছে, ঠিক আছে? x এবং y এর সাথে সম্পর্কটা দেখাইতেছে কি যোগ চিহ্ন, না? প্লাস সাইনটা, ঠিক আছে? আবার এই দুইটা যোগ করলে যেটা হইতেছে এটা বুঝাইতেছে কি আমাকে সমান চিহ্নটা, ঠিক আছে? এগুলো হচ্ছে অপারেটর, ঠিক আছে? এই চিহ্নগুলো হচ্ছে কি আমার অপারেটর, ঠিক আছে? হ্যাঁ এই চিহ্নগুলোই অপারেটর। তো অপারেটর কয়েকটা প্রকারভেদ থাকে, ঠিক আছে? আচ্ছা আমরা দেখি এখানে কয়েক রকম অপারেটর আছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অপারেটর, ঠিক আছে? তো প্রথমে আছে অ্যারিথমেটিক অপারেটর, তারপর আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? তারপর আছে কম্পারিজন অপারেটর, স্ট্রিং অপারেটর, লজিক্যাল, বিটওয়াইজ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে যেটা আমরা প্রথমত আজকে দেখবো, ঠিক আছে, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, আজকে আমরা দেখবো, ঠিক আছে? আমরা আস্তে আস্তে দেখি এখন অ্যারিথমেটিক। হ্যাঁ অ্যারিথমেটিক মানে হচ্ছে গাণিতিক, ঠিক আছে? অ্যারিথমেটিক মানে কি এই অপারেটর, ঠিক আছে? প্রথম হচ্ছে এডিশন, যেটা আমরা প্লাস মাইনাস, ঠিক আছে, ইনটু, ঠিক আছে? আচ্ছা তো এগুলা কাজ আমরা একটা একটা করে দেখি, ঠিক আছে? তো এইটাকে আপাতত আমি কমেন্ট আউট করে রাখি। লেট, ঠিক আছে, আমরা একটা ভ্যালু নিলাম x, x ইকুয়াল টু ধরেন 10, ঠিক আছে? আবার লেট y ইকুয়াল টু 20, কি? হ্যাঁ এটা তো হচ্ছে ভেরিয়েবলের নাম, x y এগুলো তো হচ্ছে ভেরিয়েবলের নাম, আর এটা হচ্ছে ভেরিয়েবল ধরার জন্য একটা প্রতীক। আচ্ছা এখন আমরা ইউজ করতে পারি ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে? এখন ডকুমেন্ট ডট রাইটে আসে আমরা বলতে পারি যে ভেরিয়েবল x প্লাস y, বুঝে আসছে? ভেরিয়েবল x প্লাস কি y হবে, তার মানে কি এখানে কি হবে 10 আর 20 কি করবে সে যোগ করবে, ঠিক আছে? এখন আমি ঠিক আছে এখন দেখেন 10 আর 20 যোগ করে সে কত দেখাইছে আমি এখানে 30, বুঝে আসছে? আচ্ছা সেম একই ভাবে যদি এটা আমি আবার নিই, এখন দেখেন আমি মাইনাস দিই, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, ঠিক আছে? এটা কি হয়ে গেছে বিয়োগ হয়ে গেছে। এখন দেখেন দুইটা কিন্তু একই লাইনে শো করতেছে, ঠিক আছে? এটা কিন্তু একই লাইনে শো করতেছে, এটাকে আমরা আলাদা করার জন্য কি জানি আমরা এখানে কি করতে হয় প্লাস চিহ্ন দিতে হয়, দিয়ে এখানে কি ইনভার্টেড কমার ভিতরে পিরিয়ড একটা লিখতে হয়, তাই না? এখানে আমরা পিরিয়ড ট্যাগটা দিয়ে দিই, এটা এখন মিস হলো,
মাইনাস আসছে কারণ এখানে দেখেন x এর ভ্যালু হচ্ছে কত 10 আর 10 থেকে 20 বিয়োগ করছে কারণ তো এইটা তো আমরা সেম কাজটা করে দিই কমা ডাবল কোটেশনের ভিতরে কি আমরা বিয়ার ট্যাগটা লিখে দিই যেন লেখাগুলো নিচে নিচে শো করে ঠিক আছে এই কারণে আমরা এটা ইউজ করতেছি ঠিক আছে আর কমা আর প্লাস কিন্তু এটা দুইটা কি এখানে একই কাজ করতেছে ঠিক আছে আচ্ছা এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই টেন প্লাস 10 ইকুয়াল 13 ঠিক আছে এটার জন্য আপনি এখানে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এখানে স্ট্রিং আকারে ঠিক আছে স্ট্রিং আকারে আপনি এখানে একটা লেখা নিতে পারেন স্ট্রিং আকারে যে লেখাটাকে শো করতে পারেন ঠিক আছে 10 প্লাস 20 ইকুয়াল টু এটা হচ্ছে মূলত এটা যখন আমরা প্রফেশনালি করতে যাব ঠিক আছে তখন এটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে কারণ এটা হচ্ছে স্ট্রিং ঠিক আছে ধরেন যে লেখাটাকে আমরা পুরোপুরি শো করাবো এটা হচ্ছে আমার কি আকারে থাকবে স্ট্রিং আকারে থাকবে ঠিক আছে এই কারণে তাহলে আমরা এভাবেই দেখি যখন আমরা ইয়েতে করতে যাব তখন আরো ভালোভাবে ক্লিয়ার হবে ঠিক আছে আচ্ছা এখানে আমরা কমা ইউজ না করে এখানে আমরা প্লাস সাইন ইউজ করি ঠিক আছে কমাও কাজ করে কমা প্লাস একই কাজ আচ্ছা এর ব্র্যাকেটটা ঠিক আছে কমা প্লাস একই কাজ আচ্ছা এখানে এবার আমরা ইনটু ইউজ করি এডিটর বাহির ও ডকুমেন্ট ডট রাইটের ভিতরে হ্যাঁ এটা খেয়াল করে নিই আচ্ছা এটা আমি আবার লিখতেছি রাইট ঠিক আছে এখানে এটার ভিতরে হবে x প্লাস y ঠিক আছে আর এখানে কি হবে ডাবল কোটেশনের ভিতরে ক্লিয়ার ঠিক আছে এতটুকু তো বুঝা যাচ্ছে না সেম একই কাজ আমরা ডুপ্লিকেট করে নিতেছি ঠিক আছে এখানে আমার প্লাসের জায়গা হবে মাইনাস এখানে হবে এখানে খেয়াল করো ঠিক আছে প্রথমটাতে যোগ করছে তারপরটাতে বিয়োগ করছে তারপরটাতে সে কি করে নিছে গুণ করে নিছে আচ্ছা তারপর যদি আমি ভাগ করতে চাই ঠিক আছে তাহলে ডিভিশনের চিহ্নটা দেব ঠিক আছে এটা ইউজ করব ঠিক আছে সে ভাগটা করে দিচ্ছে আচ্ছা এটা গেল আমাদের প্লাস গেল এডিশন গেল সাবট্রাকশন গেল মাল্টিপ্লিকেশন গেল ডিভিশন গেল ঠিক আছে আচ্ছা তারপরে যেটা আছে মডিউলাস ঠিক আছে এটা আমরা ইউজ করে দেখি ঠিক আছে এটার কাজ হচ্ছে আপনার ভাগশেষ নির্ণয় করা ঠিক আছে পার্সেন্টেজের যে চিহ্নটা ঠিক আছে এটার কাজ হচ্ছে কি ভাগশেষটা নির্ণয় করা বুঝেছে এখন যদি এখানে আমি ভাগশেষটা নির্ণয় করতে চাই ঠিক আছে কারণ এখানে আমি আরেকটা ভেরিয়েবল লেট ইকুয়াল টু জেড এটা নিতেছি ভাগটা করার জন্য ধরেন 3 দিয়ে ভাগ করব ঠিক আছে 3 দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষটা থাকবে ঠিক আছে এই কারণে আমরা x কে মানে 10 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের সাধারণ হিসাবে আমরা বুঝি না ভাগশেষ থাকবে না ঠিক আছে এটা বোঝার জন্য আমি নিতেছি আর কি কারণ এখানে তো আমি 10 কে 20 দিয়ে ভাগ করি তাহলে তো ভাগশেষ থাকবে না ঠিক আছে এই ক্ষেত্রে ভাগশেষটা থাকে এখন দেখেন আমরা ভাগশেষটা দেখি শো করে কিনা ঠিক আছে এখন দেখেন ভাগশেষ 1 শো করছে ঠিক আছে কারণ এটা দিয়ে ভাগ করলে কি 1 থাকে এমনি ঠিক আছে আচ্ছা এটা গেল তারপরে যেটা আছে ঠিক আছে এখানে দেখেন দুইটা ইনটু চিহ্ন যেটা দিছে ঠিক আছে এক্সপোনেনশিয়াল যেটা এটার কাজ হচ্ছে ধরেন আমরা যদি বলে থাকি ঠিক আছে আমরা যে স্কয়ারের কাজটা বলে ঠিক আছে সাধারণ করে আমরা যখন স্কয়ারের কাজটা করি এটার কাজ হচ্ছে সেম স্কয়ারের কাজটা করা মানে এটাকে এটা দিয়ে গুণ করা ঠিক আছে যদি আমরা দুইটাকে z দিই ধরেন x এখানে আমরা z দিই
ঠিক আছে, ধরেন জেড দিয়ে জেড কে, তাহলে কি জেড কে কি করবে, সে গুণ করবে জেড দিয়ে 27। ধরেন সাধারণত আমরা যে স্কোয়ারটা লিখি, ধরেন এখন জেড এর সাথে আমি এটা দিছি, ঠিক আছে, তাহলে কি এখন জেড এর ভ্যালু 3, ঠিক আছে, 10 এর উপর স্কোয়ার হলে কত হয়, 9 হয় না? হুম, আচ্ছা এখানে দেখি এখন আমরা 9 হয় কিনা। জেড এর সাথে এক্স না, এক্স 1000 নিয়েছি। হ্যাঁ, কারণ এই ভ্যালুটার উপরে এটাকে সেই স্কোয়ারের মান হিসাবে নিই, বুঝাচ্ছে, এই ভ্যালুটার উপরে, যেমন আমরা সাধারণ গণিতে লিখলে যেভাবে লিখতাম, ঠিক আছে, এক্স লিখে বা 10 লিখে 10 এর উপর একটা কি দিতাম, স্কোয়ার, ঠিক আছে, তো এইটা এই এক্সটা হচ্ছে ধরেন 10টা আর এটা হচ্ছে কি স্কোয়ার। আচ্ছা এতটুকু তো ক্লিয়ার না? আচ্ছা এতটুকু একটু প্র্যাকটিস করো। আচ্ছা এতটুকু তো ক্লিয়ার না? ঠিক আছে, আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে। এখন আমাদের এই দুইটা বাকি, একটা হচ্ছে ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে কি ডিক্রিমেন্ট, ঠিক আছে। তো এখন আমরা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা দেখি। আচ্ছা ইনক্রিমেন্টটা কি আমি আগে বলি, ঠিক আছে। ইনক্রিমেন্টটা দেখেন, এখানে সিম্বল হিসেবে দিছে অপারেটর তারা দুইটা প্লাস, ঠিক আছে। ধরেন এখানে যখন আমি আউটপুট হিসেবে নিতেছি, ঠিক আছে, একটার পর ইনপুটটা নিব, এখন আমি যে দিছি বারবার কি প্রতিবারে একবার এক করে কি বাড়বে, ঠিক আছে, প্রতিবার কি হবে এক করে বাড়বে, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করব, এই সাইনটা প্লাস সাইনটা ব্যবহার করব প্রতিবার। ধরেন এখানে আমি প্রথমবার নিলাম 1, ঠিক আছে। আচ্ছা আমি এখানে বুঝাই, ইনক্রিমেন্টের কাজটা হচ্ছে আমার এখানে প্রথমে ভ্যালু আছে 1, ঠিক আছে, তারপরে ভ্যালু আসলে ভ্যালু হয়ে যাবে 2, তারপর হয়ে যাবে 3, মানে প্রতিবারে কি হবে এক এক করে কি বাড়বে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট, বুঝাচ্ছে। আর ডিক্রিমেন্টটা হচ্ছে প্রতিবার এক এক করে কমবে, ঠিক আছে। ধরেন আমার এখানে আছে 10, ঠিক আছে, 10 থেকে পরবার হবে 9, পরবার হবে 8, ঠিক আছে, এভাবে কি প্রতিবার কমবে। হয়তো অনেক সময় প্রয়োজন হয় এগুলো, অনেক কাজে, ঠিক আছে। ধরেন আপনি একটা সিরিয়াল নাম্বার দিতে গেলেন, ঠিক আছে, একটা জিনিস, তখন এখন আপনি প্রতিবার কি এখানে 1 2 3 4 এভাবে নিবেন? হ্যাঁ, ঠিক আছে। যেমন ধরেন আমরা যদি এখানে দেখি ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে, ডকুমেন্ট ডট রাইট, এখন আমরা শুধুমাত্র এক্স এর ভ্যালুটাকে যেটা, ঠিক আছে, আমরা যদি এটাকে যদি ইনক্রিমেন্ট করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা এক্সটা বলে দিই, ঠিক আছে, এক্স এক্স এর সাথে ইনক্রিমেন্ট চিহ্নটা, ঠিক আছে। আর যেহেতু প্রতিবার নিচে দিয়ে, আচ্ছা এটা দিয়ে আমরা, ঠিক আছে, এক্স এর ভ্যালুটা এখানে আসছে, এটাকে যদি এখন আমরা ডুপ্লিকেট করি, তিনবার করব, ঠিক আছে। এখন দেখেন, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, একই লাইনে চলে আসার কারণে এখানে আমরা বি এর ট্যাগটা ইউজ করে নিই। হ্যাঁ, না এক দিচ্ছে, এটা কাজ যখন হবে তখন অটোমেটিক এখন বুঝে যাবে না, ঠিক আছে। এগুলো তো আমরা এখন এক্সাম্পল দিতেছি যে এভাবে এগুলো প্রয়োজন হয়, ঠিক আছে। এখন এখন দেখেন, এখন যদি আমি আরো কয়েকবার ডুপ্লিকেট করি, ঠিক আছে, এটা কিন্তু সিরিয়াল অনুযায়ী আসছে, ঠিক আছে। প্রথমে আসছে 10, 10 এর পরে 11, 11 এর পরে 12, ঠিক আছে। এবার প্রতিবার কি করছে সে এক ধাপ এক ধাপ করে বাড়াইছে। আচ্ছা এই জিনিসটা বুঝে আসছে তো, ইনক্রিমেন্ট, ঠিক আছে, প্রতিবার এক ধাপ এক ধাপ করে বাড়াই দিতে পারবেন। আর ডিক্রিমেন্ট যদি আমরা করতে চাই, ঠিক আছে, তাহলে সেম একইভাবে আমরা করতে পারি, ডকুমেন্ট, হ্যাঁ, ঠিক আছে। ধরেন এটাকে আমরা ওয়াই এর ভ্যালুটাকে কমাবো, ঠিক আছে, তাহলে এখানে কি মাইনাস, ঠিক আছে। আর কমা আমরা নিচে নিচে শো করার জন্য কি বিয়ার ট্যাগটা ইউজ করি, ঠিক আছে। এখন এটাকে কয়েকবার ডুপ্লিকেট করে নিই,
আচ্ছা তাহলে এখানে দেখেন, আচ্ছা এটা বোঝার জন্য আমরা এখানে আরেকটা ব্রেক দিয়ে দিই, ঠিক আছে? এটা শুরুতে এখানে আরেকটা ব্রেক দিয়ে দিই, ডকুমেন্ট ডট রাইটের ভিতরে স্ট্রিং এর ভিতরে আমরা বি এর ট্যাগ আটটা দিয়ে, ঠিক আছে? এটা বোঝার জন্য একটা গ্যাপ হয় মাঝখানে। আচ্ছা এখন গ্যাপ হচ্ছে, এখন খেয়াল করেন, ঠিক আছে? প্রথমে 20 নিচে, তারপর 19, তারপর 18, তারপর 17, ঠিক আছে? এভাবে সে কি করতেছে, আস্তে আস্তে নিচে দিকে নামতেছে। এখন যতই আমরা কি এটাকে ডুপ্লিকেট করিব তত এটা নিচে দিকে নামবে, ঠিক আছে? বুঝেছো এটা? আচ্ছা তাহলে আজকের ক্লাসটা এতটুকুই, ঠিক আছে? আমরা অপারেটর মধ্যে এখন শুধু অ্যারিথমেটিক অপারেটরটা দেখছি, ঠিক আছে? আমাদের কিন্তু আরো অপারেটর আছে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, কম্পারিজন অপারেটর আছে, এগুলো আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাস দিয়ে দেখব, ঠিক আছে? আচ্ছা এগুলো পাশে প্র্যাকটিস করি।